নারী ও শিশু ট্রাইব্যুনাল ৭-এর বিচারক সাবেরা সুলতানা খানম, তিনি আদালতে মামলা করা হয়েছিল। আপনার যেই ভুক্তভোগী নারী আপনারা জানেন, গত ২-৩ দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম, একজন ব্রিগেডিয়ার জেনারেল কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন সেই মেজরের স্ত্রী, তিনি আজকে মামলাটি করেছিলেন এবং মামলাটি দায়েরের পর বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বাদীর বক্তব্য নেওয়ার পরে বিচারক সেটি খারিজ করে দেন এবং শুধু খারিজ করে দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হয়তো আমরা আজকের এই লাইভ অনুষ্ঠানটি করতে হতো কিনা জানি না। সেখানে যেসব বক্তব্য, যেসব কথাবার্তা বলা হয়েছে, একজন মেজরের স্ত্রী তিনি তো মানে না খেয়ে থাকেন না, তিনি রাস্তাঘাট থেকে উঠে আসেন নাই। তার চোখের আপনার এই যে ভ্রু কেন প্লাক করা, এগুলো নিয়েও তার এক কথায় বডি শেমিং করা হয়েছে আজকে আদালতে। তো আমরা প্রথমেই ভুক্তভোগী নারীর কাছে যাই, তার কাছে শুনবো যে আপনি কেন গিয়েছিলেন, কি হয়েছে আদালতে, আপনার মুখ থেকেই বলুন। জি। আমি আজকে প্রথমে গিয়ে মামলা করার জন্য গতকাল আমি গিয়েছিলাম থানায়, তখন তারা মামলা কেউ কোনো কিছু নেয় নাই, বলছে যে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির এগুলো নেওয়া যাবে না। আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি, না পেরে আজকে আমি কোর্টে গিয়েছি। কোর্টে যাওয়ার পরে আমি যখন মামলা দায়ের করতে গেছি, উনি আমাকে মামলা নেওয়া তো দূরের কথা, আমার পুরো কোনো কথা না শুনেই ফার্স্ট এসে শুরু করে দিছে আর্মি থেকে একটা সুতা পড়লে সেটা জানতে পারে, এই সমস্ত মিথ্যা বানাট কথা পাইছেন কোথা থেকে। তারপর আমার বডি শেপিং, চেহারা দেখে তো মনে হয় না এটা হইতে পারে। তারপর খুবই একটা মানে এমন একটা অশ্রব্য ভাষা ইউজ করছে যেটা আমি বলতে পারতেছি না। বলছে মানে বলতে পারেন আমি অশ্লীল ভাষায় কেন কথা বলতেছি, বলতে বাধ্য হচ্ছি। আমাকে বলছে যে মা যদি না খুলতেন তাহলে তো আজকে হইতো না। তারপর বলছে আমার আত্মীয় স্বজন আর্মিতে বলতেছে এরকম ঘটনা। না খুললে বুঝি নাই আপু কি? আমার পা যদি না জোড়া যদি না খুলতাম তাহলে সেই লোকে বদমাইশি করতে আমার সাথে পারতো না বা খারাপ কোনো কাজ। আপনার স্বামীর সাথে সম্পর্ক কত বছরের, তার সাথে ঠিক মতো হয় কিনা, অশ্রাব্য ভাষায় আমাকে এই সমস্ত বলছে। আপনার স্বামীর কাছে যান কিনা, আমি বলছি প্রত্যেক সপ্তাহে যান না, প্রত্যেক সপ্তাহে না, আমি প্রত্যেক মাসে একদিন যেতে হয়, আমি যাই, আমি করি। আমাকে বলছে যে আপনার ফ্যামিলির কে আছে, আমার বাবা মা বেঁচে নাই। সে বলে মিথ্যে কথা বলতেছি, আমার বাবা মা না থাকলে আমি কোথা থেকে বাবা মা পয়দা করে নিয়ে আসবো। আমাদের বাবা মা পয়দা করার কথা বলতেছে। তারপর বলতেছে যে এই সমস্ত মিথ্যা বানোয়াট নিই না, কাগজ আমি দেখাচ্ছি, আমার হাজবেন্ডে দেখেন আমাকে কতটুকু ভালোবাসে সেটা বলে কি এই সমস্ত নাটক বাদ দেন, এই সমস্ত যদি ভালোবাসাই থাকতো তাহলে আর এগুলো করতে পারতেন না, আমাদের স্বামী আছে, আমরা অনেক কিছু বুঝি, এই সমস্ত ফালতু কথা বাদ দেন বলে আমার কাগজটাও দেখার চেষ্টা করে নাই ওইখানে। তারপর আমি বললাম যে আমার সাথে এগুলো অন্যায় হয়েছে। উনি বলে কোনো অন্যায় টন্যায় কিছু হয় নাই, অর্থাৎ লিখলো, লিখার পর জানাতে এবার চলে যান। কোনো কথা কোনো কিছু শোনার চেষ্টা করলো না, কোনো কিছু বোঝার চেষ্টা করলো না। সে আমাকে বাইরে পাঠিয়ে দিল, বললো হিয়ারিং এ রাখতেছি, কিন্তু কোনো কিছু করার পরে সে আমাকে রিজেক্ট করে দিল। কারণ কি, ওইখানে ডিজিএফআর লোক অন্য লোক চলে গেছে বলে আমি সঠিক সুষ্ঠু বিচার পেলাম না। আমাকে, আমি তো ভিকটিম, কিন্তু ক্রিমিনাল আজকে আমাকে বিকালবেলা মেসেজ পাঠায় আমার মেয়ে দিয়ে যে সে তাকে নিয়ে ভালো থাকো। এই যে এই সমস্ত কথাবার্তার এই যে কাজ, তার বউ গতকালকে তার বউ না সে ফোন করছে, আমি জানি না, আমি নাম্বারটা পাঠিয়েছি আপনাদেরকে ইতিমধ্যে। আমাকে বলছে তুমি কি চাও, কি লাগবে, লুক্রেটিভ অফার দিচ্ছে। তারপর আমাকে ফোন করছে, আমি ফোন রিসিভ করি নাই, বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ চলতেছে। আমি না খেয়ে আছি। ইভেন আমি আমার বাসায় একটা লোক, কাজের লোক যে হেল্পিং হ্যান্ড যে থাকবে তাকে পর্যন্ত আসা বন্ধ করে দিছে। আমাকে একটা সৈনিক একটা আসতো মাঝে মধ্যে যে আমাকে একটু খাবারটা এনে দিত, আমার গায়ে জ্বর পুড়ে যাচ্ছি, না খেয়ে আছি। আমি বাজারে যাব বা নিচে নামবো, যে লোক মানুষজন দিচ্ছে, আমাকে আত্মহত্যা করা ছাড়া রাস্তায় কোনো পথ রাখতেছে না তারা আমার সাথে।
তারা মেন্টালি ভাবে ট্রমাটাইজ করে আমাকে পুরো একটা একটা ঘরের মধ্যে বাসার মধ্যে রাখছে। আমি যে নিজেরটা কোনো কিছু করবো সে অবস্থার মধ্যে নাই। অলরেডি একটু আগে কিছুক্ষণ আগে ডেকে আমাকে দিয়ে সাইন করালো, বললো যে আপনার সাথে ভালো সম্পর্ক, হ্যান ত্যান অনেক কিছু বুঝাইলো। সেখানে পুরো এক্সপ্লেইন করে দিয়ে আসলাম তাদের সাথে। আমি বললাম আমার একটা প্রেশার ওষুধ কেনার মতো অবস্থা নাই, আমি হাই ব্লাড প্রেশারে মারা যাচ্ছি, আমার বাসায় কোনো খাবার নেই, আমি সারাদিনে খেতে পারিনি, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেছি না, আমাকে কি আপনারা একটু সাপোর্ট দিবেন না? কোনো কথার উত্তর না, আমরা জানি না। আমি বলি আপনি কি বোর্ডের কি কোনো একটা মেম্বার না? সেটা বলে কি হ্যাঁ, কিন্তু সে বোর্ডের মেম্বার হলে সে জানবে না কেন? আমার যাওয়ার সাথে আমি তো এখানে চাকরিতে সে করছে, আমি বাসায় ছিলাম, কিন্তু অ্যাটলিস্ট আমি জানি সে চাকরি অবস্থাগত এরকম ভাবে অমানসিকটা নির্যাতন হতে পারে না। কেন আজকে আমি অন্যের বিরুদ্ধে কথা বলছি বলে কি আমার সাথে এরকম আচরণ হতে পারে? তা তো চাচ্ছে এখন আমি আত্মহত্যা করে মরে যাই। আইনজীবীর কাছে গেলাম, একটা স্বাধীন দেশে একটা মেয়ে হিসেবে একটা মেয়ের কাছে গেছি, সে তো আমার বিচারটা নিল না। আমি তো খুব আশা করে গেছিলাম আমি কি আরেক তনু হয়ে যেতে চাচ্ছে তারা। আমি মানুষের কাছে জানতে চাই আমার কি কোনো বিচার হবে না? এইভাবে কি আমি থাকবো? আর ক্রিমিনাল যে সে বহাল তারিখে, এই যে জানানো হয়েছে তার অনেক কিছু করা হয়েছে, কিছুই তো করা হয় নাই, সে বহাল তারিখে তার মতো তো সে সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আজকে আমার এই মানুষ বডি শেমিং করে, আমার ভ্রু ব্ল্যাক আছে নাকি, চেহারা দেখে তো মনে হয় আরে ভাই তোরা তো, আমি তো একটা আর্মির ওয়াইফ ছিলাম, এখনো আর্মির এক্স ওয়াইফ হলেও তো আমার তো স্ট্যাটাস আছে, এখন কি বস্তির মতো হয়ে থাকার কথা ছিল আমার? এটা সমাজে কি, এটা কি সম্ভব? অন্যান্য আর্মি অফিসার লেডিদেরকে দেখুক তো, তারা কি প্রত্যেকটা কি এরকম ভাবে থাকে? আজকে না আজকে আমি অভাবে পড়ছি, তাই বলে কি এরকম বডি শেমিং হতে পারে আমাদের নিয়ে? আমাকে এটাও বলা হচ্ছে তার সাথে আগে এটা কি আপনাকে ওই বিচারক বলছে আপনার তার সাথে আমার পরকীয় সম্পর্ক ছিল। যদি পরকীয় সম্পর্ক থাকতো, যদি আমি খারাপ মেয়ে হইতাম, তাহলে কি আমি এই পথ বেছে নিতাম? তাহলে তো আমি বিচার না নিয়ে চুপচাপ হয়ে পড়ে থাকতাম। প্রত্যেকটা প্রমাণ আজকে আপনি ভাইয়া দূরে আছেন বলে আপনার কাছ থেকে আপনি বিচারের ব্যবস্থা করতেছেন, আমাকে অন্য লোক বলতেছে এত লোক থাকতে আপনি ইলিয়াসের কাছে কেন গেলেন? ইলিয়াস মানে কি? আমি বলছি আমি এটা ডিফাইন করছি, ইলিয়াস মানে কি? উনি আমার ভাইয়া, উনি আজকে যে কাজটা করছে আপনারা দেশের মানুষও তো করলেন না। তারপর আমাকে বলতেছে যে আর্মির লোক কেন, আপনি কি মরে গেছে? আর্মির লোকের কাছে তো গত জুন থেকে আমি দৌড়ে বেড়াচ্ছি, কেউ তো আমার পিছনে আসে নাই। ওই একমাত্র ব্যক্তি যে আমার ব্যাপারে আমার কাছে ফেরেস্তার মতো মানুষ হয়ে আসছে, যে সারা মানুষের বাংলার মানুষের জানানোর চেষ্টা করছে তোরা কোথায় এখনো পর্যন্ত। আমি যে না খেয়েছি, আমার যে বলতেছে আসমের থেকে যে আমি সাহায্য করছে, কি করছে, কি ব্যবস্থা করছে? আশরাফুজ্জামান আশা তো বাসায় বাংলা ভাষা নিয়ে বসে আছে, সে তো খাচ্ছে যাচ্ছে। যে আপনি থাকেন আমাদের সাথে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী আছেন, এমডি তানভীর আহমেদ। তানভীর ভাই ওনার আইনজীবী হিসাবে আজকে আদালতে দাঁড়িয়েছিলেন। আপনি আদালতের চিত্র দেখেছেন, আপনার অনেক সীমাবদ্ধতা আছে বিচারকের ব্যাপারে কথা বলতে গেলে, এটা আমরা জানি। তারপরেও আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি হয়েছিল, মানে এই ধরনের মামলায় ধরেন নারী ও শিশু নির্যাতন মামলাগুলো আমরা এটাকে খুব সেন্সিটিভ মামলা হিসেবে কনসিডার করি। তো এই ধরনের মামলা আপনার যে ক্যারিয়ার, আপনার এই ক্যারিয়ারে কখনো দেখেছেন যে বিচারক এইভাবে কোনো বাদীকে জেরা করে বা কোশ্চেন করে, কিংবা তদন্ত না, মানে একদম তদন্তই করা যাবে না এটা না করে খারিজ করে দিলেন, এটা কি স্বাভাবিক কোনো ঘটনা মনে হয়েছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। আপনাকে আপনার পিছিয়ে দেখেছেন, আমি মানে আইনের বেশ কিছু কাঠামো একটু বলবো। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এটা কিন্তু শুধুমাত্র স্পেশালি করা নারী এবং শিশুদের জন্য, এবং এখানকার যে কাঠামো, সেটা সরকারের যে কাঠামো হওয়া উচিত, এটা খুব সেন্সিটিভ জায়গা। আমি সচরাচর জজ কোর্টে খুব কম যাই। আমি 2009-এ এনরোল হয়েছি অ্যাডভোকেট হিসেবে, 16-17 বছর আমি প্রায় আমার প্র্যাকটিস এর বয়স হবে। তো আমি নারী শিশু কোর্টে এর আগেও গিয়েছি,
কিন্তু আজকের যে সিচুয়েশনটা দেখেছি এটা আসলে মানে আমি বলবো আইনজীবী হিসেবে আমি অনভিপ্রেত সিচুয়েশন। কারণ যখন কোনো ভিকটিম তার নিজের জবানবন্দি দেয়, সেই জবানবন্দিটা কিন্তু ম্যাজিস্ট্রেট বা আদালত যিনি বিচারক থাকেন উনি রেকর্ড করেন, অর্থাৎ লেখেন। লেখার পরে সত্যতা যাচাই করে তো উনি জজ সাহেব চাইলে ক্লারিফিকেশনের জন্য অনেক ধরনের কোশ্চেন করতে পারেন, কিন্তু এমন কোনো কোশ্চেন করা যাবে না যে কোশ্চেন গুলো একটা নারীর জন্য অসম্মানজনক। আইনেই বলা হয়েছে যে এমন কোনো কোশ্চেন করা যাবে না যে কোশ্চেনটা করার পরে সে জানি এটাতে মানে আরো বেশি ভিক্টিমাইজ হয়। এটা কিন্তু স্পষ্টভাবে আইনেই বলা হয়েছে। তো যেই কথাগুলো উনি বললেন, আমরা আইনজীবী হিসেবে যখন আমরা ইয়ে করতে গিয়েছি তখন বিজ্ঞ আদালত আমাদেরকে বলেছে আমরা এখন জবানবন্দি নিচ্ছি, আপনি কোনো কথা বলবেন না। সচরাচর যেটা হয় আসলে বিজ্ঞ আদালত যেটা বলবেন সেটাই আমাদের শুনতে হয়, কিন্তু কোশ্চেন গুলো আসলে ছিল অনভিপ্রেত। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নারী শিশু কোর্টে এই ধরনের কোশ্চেন ভিকটিমকে করা উচিত না। আজকে একটা নিউজ হয়েছে, নিউজটা হয়তো দেখেছেন, যে একজন নারী তিনি কিন্তু একজন বিচারকের বিরুদ্ধে ঠিক এই একই ধরনের আচরণের জন্য তিনি রেজিস্টার বরাবর একটা কমপ্লেন করেছেন। সেটার পরে যে জিনিসগুলো ঘটেছে, আমি এখন একটি পড়বো, সেটা হচ্ছে 28শে সেপ্টেম্বর 2021-এ বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্টার বরাবর একটা জিনিস প্রকাশ করা হয়, অর্থাৎ এটা সকল অধীনস্থ আদালতের জন্য মান্যকর। সেটা হচ্ছে অধীনস্থ আদালত জামিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন আদেশ ও রায় প্রকাশ আদালতের সংশ্লিষ্ট পক্ষগণ ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা প্রসঙ্গে। অর্থাৎ যদি এমন কোন আদেশ হয় যে আদেশটি খুব গুরুতর এবং যে আদেশটি দিতে হবে যে প্রকাশ্যে আইনজীবীদের সম্মুখে, আমাদের উভয় পক্ষের যে বক্তব্য সেটা আদালত শুনতে পারেন, ভিকটিমের বক্তব্য শুনতে পারেন, কিন্তু আদালত যখন কোনো গুরুত্বপূর্ণ আদেশ দিবে সেটা কিন্তু উচিত হচ্ছে আদালত উচিত না, সেটা আইনের মধ্যেই বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে ওপেন কোর্টে দিতে হবে, অর্থাৎ সবার সম্মুখে। আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেখবেন যেই সময়টা স্ট্যাটাস দিয়েছেন সেই আদেশটা আমরা পেয়েছি সন্ধ্যার দিকে, অর্থাৎ আমাদের লোয়ার কোর্টের একটা এখন একদম এটা মানে ট্রেডিশনাল একটা হয়ে গেছে যে কোনো ব্যাপারে যদি কোনো আদেশ দিতে চান আদালত বলেন যে এই আদেশটা হবে, মানে আদেশ হবে মানে বুঝে নিতে হবে আদেশটা উনি চেম্বার থেকে দিবেন। এখন এটা আমি এই বিষয়টা নিয়ে কয়েকজন বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলেছি যে এটা কেন, এটা দুইটা তিনটা কারণে হতে পারে। একটা হচ্ছে আদালত হয়তো বুঝতে পারছেন না যে তিনি কি আদেশ দিবেন। দ্বিতীয় হচ্ছে এটা হইতে পারে অনৈতিক কোনো কারণে, অর্থাৎ উনি চিন্তা করছেন যে অনৈতিক কোনো নিবেন, অথবা 3 নম্বর হচ্ছে উনি কোনো প্রেসারে এই আদেশটা এখন দিতে পারছেন না, পরে দিবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আদালত কিন্তু এই আদেশটা পরবর্তীতে অর্থাৎ এই আইনের বাইরে গিয়ে উনি চেম্বারে গিয়ে মানে সচরাচর দিচ্ছেন। তো আপনার এই শোর মাধ্যমে আমি আমাদের যারা মানে এই আইনের যারা দেখভাল করেন, অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের যেহেতু সচিবালয় মানে ইন্ডিপেন্ডেন্ট হয় নাই, তাহলে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে। আইন মন্ত্রণালয় বলবো যে এই বিষয়গুলো একটু কড়া ভাবে যদি দেখে, কারণ আদালত শুনে প্রকাশ্যে তার আদেশ দিবেন, এটাই আমাদের প্রাপ্য। আজকের যে বিষয়টা হলো ওনার কাছ থেকে শুনলেন, আমাদের কাছে শুনলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম আসলে কি হয়েছে, বলে আদেশ হবে। আদেশ কখন হবে এটা তো সুনির্দিষ্ট করে বলতে হবে, আদেশ তো চেম্বার থেকে হতে পারে না। এটা আমাদের দেশে এখন এইটা যারা বেইল কেসে যাচ্ছে, সিভিল মামলার কেসে যাচ্ছে, এই আদেশ হবে বলে ওনারা দীর্ঘক্ষণ ভিতর থেকে দেন। এটা অনৈতিক কিছু হতে পারে, ওই যে তিনটা আমি বললাম। এর মধ্যে হচ্ছে উনি প্রথম অর্ধে অর্থাৎ 3টার সময় শুনলাম যে উনি এটা পেন্সিল দিয়ে লিখেছেন যে এটা না হয়েছে। আমি ওখানে নিজে ছিলাম না, আমার যে অ্যাসোসিয়েট ছিল ওনারা আমাকে জানালো প্রথমে যে এটা না হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে নাকি অনেক সাংবাদিকরা গিয়েছে আপনার এইটা দেখার পরে, দেন তারপরে উনি আবার ফাইলটা তার ভিতরে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা আমি আবার চাইতে পাঠালাম যে আসলে আদেশটা কি হয়েছে।
তখন উনি মানে আমার যে বিজ্ঞ লয়ার ছিলেন তাদেরকে বলা হলো যে না, এটা রিজেক্ট করে দিয়েছে। এখন রিজেক্ট করতে পারে, এই সকল মামলার ক্ষেত্রে রিজেক্ট করা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে, কিন্তু এই সকল মামলা খুবই সেন্সিটিভ